জামাত এনসিপির সম্পর্কের পারদ কি তবে আবারও গলতে শুরু করল? এই প্রশ্ন উঠেছে তখন যখন কিনা লন্ডনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে বৈঠক করে সেখানে ইলেকশনের তারিখ মোটামুটি চূড়ান্ত করে ফেলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ তথা 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে সেই ইলেকশন। তারেক ইউনূস বৈঠকের সেই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে যৌথ বিবৃতিতে। যৌথ বিবৃতি এই দু শব্দের বাক্যেই লুকিয়ে আছে জামাত এনসিপির ঐক্যের সুর। তারা তারেক ইউনূসের বৈঠককে স্বাগত জানালেও সেই বৈঠক থেকে দেশের এত বড় একটা সিদ্ধান্ত ঘোষণা নিয়ে নাখোশ। দুদলই প্রশ্ন তুলেছে, এই এখতিয়ার তাদের কে দিল? মাত্র একটা দলের চেয়ারপারসনের সাথে বসেই এমন ঘোষণা দেওয়ার সাহস কোথা থেকে পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? তাকে কি সেই ম্যান্ডেট দিয়েছে বাকি সব নিবন্ধিত দলগুলো? জাতীয় নাগরিক পার্টি 12 জুনই তাদের উদ্বেগের কথা জানিয়েছে। প্রেস রিলিজ দিয়ে তারা বলেছে, রাষ্ট্র কাঠামো সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। এই প্রচেষ্টার অংশ হিসেবে লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি সংসদ নির্বাচন বিষয়ে দলটিকে আস্থায় আনতে সফল হয়েছে সরকার। জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা জরুরি। কিন্তু বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি। এটা অত্যন্ত হতাশাজনক বলে মনে করে এনসিপি। নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে। একথা উল্লেখ করে এনসিপি আরও বলছে, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, জুলাই সনদ কার্যকর এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণ অভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য আকাঙ্ক্ষাকে অবদমিত করবে। জনগণের দাবি তথা জুলাই সনদ রচনা ও কার্যকর করার আগে নির্বাচনের কোনো তারিখ ঘোষিত হলে তা জনগণ মেনে নেবে না বলেও উল্লেখ করেছে এনসিপি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, কাজেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সংস্কারের বিষয়গুলোর ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠা ও জুলাই সনদ রচনা এবং কার্যকর করেই আসন্ন জুলাইকে যথাযথ মর্যাদায় স্মরণ করার উদ্যোগ নিতে সরকারকে জোর দাবি জানাচ্ছে এনসিপি। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরেই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করেছে এনসিপি। এদিকে বৈঠকের দুদিন পর 14 জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি মনে করে, একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ সংবাদ সম্মেলন ও বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। যৌথ বিবৃতি দেওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ আনুগত্য প্রকাশ করেছেন এবং তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এমন অভিমত ব্যক্ত করা হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুপুরে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দলের এই প্রতিক্রিয়া জানানো হয়। বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী বলছে, লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা খুবই স্বাভাবিক বলে মনে করে। কারণ ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক এবং যৌথভাবে বৈঠক করেছেন। জামাত বলছে, প্রধান উপদেষ্টা গত 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন। তার এই ঘোষণার পর লন্ডন সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ সংবাদ সম্মেলন এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি দেওয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল। জামাতের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামাতে ইসলামী মনে করে সরকার প্রধান হিসেবে
কোনো একটি দলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। যেখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, সেখানে শুধু কোনো একটি দলের সঙ্গে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সঠিক বলে বিবেচিত হতে পারে না। আমরা আশা করি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবেন। সরকারের নিরপেক্ষতা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তার নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য জামাতের নির্বাহী পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তো এই দুই দলের বিবৃতির পর বিএনপিও নড়ে চড়ে বসেছে। তাদের নেতারা এনসিপি আর জামাতকে ধুইয়ে দিচ্ছেন, বলছেন এই দুটি দল আবারও পুরনো ষড়যন্ত্রে নেমেছে। বিএনপি ক্ষমতায় আসুক, তারা সেটা চায় না। বিএনপি নেতাদের এমন বক্তব্যের অবশ্য জবাবও দিচ্ছেন জামাত, শিবির, এনসিপি নেতাকর্মীরা। তারা বলছেন যে দলটা ক্ষমতায় আসার আগেই মানুষ মারার সেঞ্চুরি হাঁকাচ্ছে। তারা ক্ষমতায় আসলে কি করবে সেটা দেশবাসীর অজানা নয়। বিশেষ করে বগুড়ায় বিএনপি নেতা কর্তৃক এক রিকশাওয়ালাকে পিটিয়ে মারার ঘটনা সামনে আনছেন তারা। এনসিপি নেতা আরজু আহমেদ লিখেছেন, অষ্টম শ্রেণী পড়ুয়া 14 বছরের কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয় বগুড়া জেলার স্বেচ্ছাসেবক দলের ৪৫ বছর বয়সী সহ সাধারণ সম্পাদক জিতু। বিয়েতে রাজি হয়নি মেয়ের পিতা শাকিল হোসেন। শাকিল পেশায় রিকশা চালক। সকাল 10টায় জিতুর সাথে এই নিয়ে ঝগড়া হয়। বিএনপি নেতা জিতু ও তার লোকজন শাকিলকে গণপিটুনি দেয়। এরপর আমার ভাই শাকিল রিকশা ফেলে মসজিদের পেছন দিয়ে আহত অবস্থায় আমাদের বাড়িতে আসে। জিতুর লোকেরা বাসার চারপাশ ঘিরে রাখে, তাদের সবার হাতে তখন অস্ত্র। শাকিলকে বাঁচাতে তাকে ঘরের ভেতর রেখেই তালা দেয় স্বজনরা। সেই তালা ভেঙে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সেই মেয়ের বাবা শাকিলকে বিএনপির লোকেরা হত্যা করে। একটি মেয়ে একটা জীবন পার করে দিবে তার কারণে তার পিতাকে মরতে হয়েছে ভেবে বিএনপিকে অভিনন্দন জানানো ছাড়া সাধারণ মানুষের আর কি কোনো উপায় আছে? যারা কিশোরী মেয়েকে চাওয়া মাত্র ঘরে তুলে না দিলে ও দলীয় নেতাকর্মী সমেত হামলা করে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে, তারা আমাদের জন্য নয়া ফেরাউন। এইসব হত্যাকাণ্ডের লেজিটিমেসি উৎপাদনের লোকেরও অভাব হবে না। এখন অবশ্য বহিষ্কার করা হবে, জেলেও যাবে। এরপর গাড়ি বহর নিয়ে জেল থেকে বের করে আনা হবে। নারায়ণগঞ্জে আমরা সেই ট্রায়ালও দেখেছি, মানে শীর্ষ সন্ত্রাসী জাহির খান আর কি। সবার একটাই প্রশ্ন, এমন ঘটনা যদি ক্ষমতায় আসতে না আসতেই বিএনপির লোকেরা অহরহ ঘটায়, তাহলে তারা ক্ষমতায় গেলে কি করবে? দেশটা কি তবে আবারও বিএনপি রূপী আওয়ামী লীগের হাতে তুলে দিতেই এত জীবনদান? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, জামাত আর এনসিপির দূরত্বের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহস হারিয়ে ফেলেছেন। তাই তিনি বিএনপির প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়ছেন। বিএনপি যা বলছে তিনি তাই করছেন, বিএনপি যা নিষেধ করছে তা করছেন না। আর তার সরকারে থাকা কয়েকজন বিএনপিপন্থী সুবিধাভোগী উপদেষ্টা যেভাবেই হোক বিএনপিকে ক্ষমতায় আনতে মরিয়া হয়ে উঠেছে। তারা চায় না জামাত আর ইসলামী দলগুলো কোনোভাবে ক্ষমতায় আসুক, জামাত, এনসিপি, ইসলামী দলের জোট হোক। তাই সব সময় তাদের মধ্যে এক ধরনের উস্কানি দিয়ে সম্পর্কে ফাটল ধরানো হয়েছে। বিশেষ করে এ কাজে ব্যবহার করা হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমকে। তবে এনসিপি নেতাদের ভুল ভেঙেছে। তারা যে এতদিন ভুল পথে হেঁটেছেন তা বুঝতে পেরেছেন। অবশ্য না বুঝে উপায়ও নেই, কারণ যে গাছ তারা গেড়েছেন সেই গাছের ফল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বিএনপি। আর সেই ফল গাছের পাহারাদার যাকে রাখা হয়েছে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসও ভয় পেয়ে সবকিছু ছেড়ে ছুড়ে দিতে চান। এমন পরিস্থিতিতে সেই জুলাই আগস্টের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে তারা একসাথে কাজ করতে চায় জামাত শিবিরের সাথে, যাতে দেশটা আবারও কোনো হাসিনার হাতে না যায়। আর গেলেও যেন সবকিছুর সংস্কার হওয়ার পর যায়, যাতে করে একচ্ছত্র ক্ষমতা পেয়ে কেউ হাসিনা হওয়ার চেষ্টাটা না করে। এই কাজে তাদের পাশে থাকবে চরমোনাই, হেফাজত সহ অন্যান্য ইসলামিক দলগুলো। যদিও এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হতে পারে এনসিপিতে থাকা বাম ঘরানার নেতানেত্রীরা। দর্শক, জামাত, এনসিপি, ইসলামী দলগুলোর কি জোট হওয়া উচিত? আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।